গৌতম বুদ্ধ এই ধরাধামে আগমনের পূর্বেও বহুবার নানান রূপে অবতীর্ণ হয়েছেন। সেই নানান রূপে আবির্ভাবের কাহিনীগুলি জাতকের গল্প নামে পরিচিত। এই জাতকের গল্প সিরিজে 4 নম্বর গল্প এই ভিডিওতে আপনাদের শোনাবো। গল্পটি থেকে আমরা একজন নির্বোধ ও একজন জ্ঞানীর পার্থক্য জানতে পারি কিভাবে নির্বোধ ব্যক্তি সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণে ব্যর্থ হয়ে সর্বস্ব হারায়, অন্যদিকে জ্ঞানী তার বুদ্ধির দ্বারা কিভাবে লাভবান হয়। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল কাহিনীতে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর ভগবান গৌতম বুদ্ধকে ভালোবাসলে তার কাহিনী বন্ধুদের শোনাতে ভিডিওটি শেয়ার করুন। তো চলুন এবার গল্পটি শোনা যাক। ধ্রুবসত্য নামের এই গল্পটিতে দেখা যাচ্ছে প্রাচীনকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। তার সময়ে বোধিসত্ত্ব কোনো এক বণিকের ঘরে জন্মগ্রহণ করেন। বড় হয়ে বোধিসত্ত্ব বাণিজ্য করতে লাগলেন। তার 500 গরুর গাড়ি ছিল। সেই সব গাড়িতে মাল বোঝাই করে তিনি কখনো পূর্ব দেশে তো কখনো পশ্চিম দেশে বাণিজ্য করতে যেতেন। সেই সময় বারাণসী নগরে আর এক নির্বোধ বণিক বাস করত, যে ছিল খুবই বোকা। কোন অবস্থায় কি করতে হয় সে বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না। একদিন বোধিসত্ত্ব তার গাড়িগুলোকে অনেক মূল্যবান মাল বোঝাই করে তা বিক্রি করার জন্য দূরদেশে যাওয়ার সংকল্প করেন। এমন সময় তিনি শুনতে পেলেন সেই নির্বোধ বণিক 500 গাড়িতে মাল বোঝাই করে সেই দেশেই যাওয়ার জন্য ঠিক করে ফেলেছে। তখন বোধিসত্ত্ব মনে মনে ভাবলেন, 1000 গাড়ি এবং 2000 বলদ, এত লোকজন নিয়ে 2 বণিকের একসঙ্গে যাওয়া উচিত হবে না। 1000 গাড়ির চাকার ঘর্ষণে রাস্তা ভেঙে চুরে যেতে পারে। এত মানুষ ও পশুর খাদ্যের সমস্যা হবে। তাই তিনি সেই নির্বোধ বণিককে ডেকে সব কথা বুঝিয়ে বললেন। তিনি বললেন, এখন ভেবে দেখো, তুমি আগে যাবে নাকি পরে যাবে। এই কথা শুনে নির্বোধ বণিক ভেবেই বলল সে আগে যাবে, কারণ সে মনে মনে ভাবল আগে গেলে ভালো রাস্তা পাবো, পথে বলদদের জন্য ঘাস পাবো, মানুষদের জন্য গাছে ফলমূল পাবো, তাছাড়া ইচ্ছে মতো মাল কেনা বেচা করতে পারবো, যা খুশি দাম দর ঠিক করতে পারবো। তখন সেই বণিককে আগে রওনা হতে বলে বোধিসত্ত্ব ভাবলেন আমাদের পরে যাওয়াই ভালো। ওদের গাড়িগুলো যাওয়ার ফলে উঁচু নিচু রাস্তা সমান হবে। ওদের বলদগুলি এখন পাকা ঘাস পাতা খাবে, পরে সেই ঘাসে যে কচি কচি পাতা বের হবে আমার বলদগুলি তা খাবে। ওরা পথে জলের জন্য যেসব কূপ খনন করবে আমরা পরে সেখান থেকে জল পাবো। তাছাড়া আমাকে দাম দর করতে হবে না, সে যা দাম ঠিক করবে তাতেই মাল বিক্রি করতে পারবো। এখানেই দেখা যাচ্ছে দুজনের দুরকম মনোভাব। তো এরপর কি দেখা গেল, সেই বণিক রওনা হলো বাজারের উদ্দেশ্যে। তো সেই পথে যেতে যেতে বহু দূরের সে পথ, মাঝখানে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, সেখানে জল পাওয়া যায় না, কোনো ঘরবাড়ি নেই। তাই সে কী করলো না, তার গরুর গাড়িতে করে অনেক জল, হাঁড়িতে করে জল নিয়ে সে রওনা দিল এবং খাবার সঙ্গে নিয়ে সে রওনা দিল। তো যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, সেই জঙ্গলে যক্ষ থাকতো। যক্ষরাজ ভাবল যে এদেরকে যদি দুর্বল করে দেওয়া যায় তাহলে এদের গরুগুলি এবং মানুষগুলিকে আরামে ভক্ষণ করা যাবে। তো তাই সে ফন্দি আঁটলো এবং যক্ষরাজ যখন যা খুশি বেশ বদল করতে পারত। তাই সে কি করলো না, একটা খুব সুন্দর দুটো সাদা ধপধপে একেবারে গরুর গাড়িতে করে সে নিচে চড়ে বসলো এবং মালা, পদ্ম ফুলের মালা সে পরিধান করলো এবং তার সারা শরীর এবং মাথা ভিজিয়ে নিল। আর সঙ্গে যে সেনারা নিল তারা অনেক অস্ত্রশস্ত্র বোঝাই করে তারা চলতে থাকলো। এবার গরুর গাড়ির চাকায় কাদা লাগিয়ে নিল। তো এইভাবে সে যখন আসছে, প্রথমেই বসেছিল এদিকে বণিক, যে নির্বোধ বণিক ছিল সে গাড়ির প্রথমেই বসেছিল গরুর গাড়িতে, এবং সে কাছে এসে জিজ্ঞেস করলো যক্ষরাজ যে আপনারা কোথা থেকে আসছেন। তখন বণিক উত্তর দিল আমরা বারাণসী থেকে এসেছি, এবং আর আপনি যে এইভাবে ভিজে গেছেন তাহলে সামনে কি বৃষ্টি হচ্ছে। তখন সে যক্ষরাজ উত্তর দিল হ্যাঁ, আর আপনারা এত জল কেন বোঝাই করে রেখেছেন, এগুলো ফেলে দিন, ভার কমান, গরুর গাড়িগুলো তাহলে তাড়াতাড়ি এগিয়ে যাবে, সামনেই তো সরোবর আছে, এই দেখুন আমি পদ্ম ফুলের মালা পরেছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কারণ আমার গাড়ির চাকাগুলো কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। সেই যক্ষের কথা শুনে, যক্ষের চাল বুঝতে না পেরে নির্বোধ বণিক কী করলো না, তার সমস্ত জলের যে
হাঁড়িগুলি ছিল সেগুলি ফেলে দিল। কিন্তু তারপর যতই এগিয়ে যেতে লাগলো, কোথাও আর জল পেল না। অবশেষে তারা ক্লান্ত হয়ে থেমে গেল এবং সন্ধ্যাবেলা তারা শুয়ে পড়ল। গরুগুলিকে গাড়ি থেকে খুলে চাকার সঙ্গে বেঁধে দিল। এবার যক্ষরাজ সুযোগ পেয়ে গেল। যক্ষরাজ তার সেনাদের নিয়ে এসে এদেরকে হারিয়ে যুদ্ধে মেরে ফেলে গরু এবং মানুষদেরকে খেয়ে সমস্ত হাড়গুলো ফেলে দিয়ে তারা চলে গেল। তার এক মাস পর বোধিসত্ত্ব বাণিজ্যে বেরোলেন। তিনিও সে একই পথেই যাচ্ছেন এবং একই রকমভাবে 500 গাড়িতে তিনি মালপত্র নিয়েছেন এবং সঙ্গে জলও নিয়েছেন। যাওয়ার পরেও আবার সেই যক্ষ একই রকমভাবে এসে ছলনা করতে লাগলো বুদ্ধের সঙ্গে। তো গৌতম বুদ্ধ ছিলেন জ্ঞানী ব্যক্তি। তিনি বুঝতে পারলেন, তিনি যখন দেখলেন যে যক্ষ যে কথা বলছে তার ছায়া কিন্তু মাটিতে পড়ছে না, তখনই তিনি বুঝে গেছেন এটা কোনো মায়াবী কেউ হবে। এবং তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ঠিক আছে, আর আমি জল রাখবো না ফেলে দেবো সেটা আমার ব্যাপার, আর তুই এখান থেকে দূর হ, কারণ আমি চিনে গেছি তুই কে। তো এইভাবে তাকে তাড়িয়ে দেওয়ার পর একজন প্রজা এসে বোধিসত্ত্বকে বললেন যে প্রভু, আপনি তাড়িয়ে দিলেন তাকে অপমান করে, আর জলগুলো বয়ে নিয়ে যাচ্ছেন। সে তো ঠিক কথাই বলেছে, আমাদের উপকারের জন্যই সে কথা বলেছে। আমরা যদি গাড়ির থেকে জলগুলো নামিয়ে দিই আমরা তাড়াতাড়ি এগিয়ে যাব, আর সামনেই তো বৃষ্টি হচ্ছে। তখন বোধিসত্ত্ব সবাইকে জড়ো করলেন, একসঙ্গে ডেকে সবাইকে বললেন যে দেখো, যদি কোথাও বৃষ্টি হতো তাহলে দূর থেকে ঠান্ডা বাতাস বয়ে আসতো। তোমরা কি ঠান্ডা বাতাস পাচ্ছ? সবাই উত্তর দিল, না, আমরা তো ঠান্ডা বাতাস পাচ্ছি না। তারপর তিনি বললেন, যদি কোথাও বৃষ্টি হতো, যদি কোথাও বাজ পড়তো, মেঘ ডাকতো, তাহলে দূর থেকে সেই মেঘ দেখা যেত। তোমরা কি কোনো কালো মেঘ দেখতে পাচ্ছ? রৌদ্রোজ্জ্বল মেঘই তো আমরা দেখতে পাচ্ছি। তারাও সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ ঠিক তো। তখন তিনি বললেন যে এখানে যক্ষ রয়েছে, আগের বণিকের সঙ্গে সে ছলনা করেছে, তাকে মেরে ফেলেছে হয়তো। তো তোমরা চলো, আর কেউ বিচলিত হবে না, এখানের কোনো ফলও খাবে না। আমরা যে ফল নিয়ে এসেছি সেই ফলই খাবে, সেই সব খাবারই খাবে, কারণ এখানে অনেক বিষবৃক্ষ রয়েছে। তো এতে অষ্ট হলেও কয়েকজন প্রজা তারা বোধিসত্ত্বের কথা শুনে এগিয়ে চলল। এবার কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখতে পেল সত্যি বোধিসত্ত্ব যা কথা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে মিলে গেল। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল গাড়ি ভর্তি মাল বোঝাই করা রয়েছে এবং চারিদিকে হাড় ছড়িয়ে আছে, একটা গরু নেই, একটা মানুষ নেই। তারপর তারা ভুল বুঝতে পারলো নিজেদের এবং বোধিসত্ত্বকে তারা গিয়ে বলল যে প্রভু, আপনি আমাদের বাঁচালেন, এবং তার জ্ঞানের তারা আলোচনা করতে লাগলো, তারা বাহবা দিতে লাগলো। তারপর বোধিসত্ত্ব এগিয়ে গেলেন বাণিজ্য করতে, এবং সেই বাজারে যে তিনি যখন পৌঁছালেন তখন সেই বাজারে মালপত্রের খুব চাহিদা। এই আগের বণিক না যাওয়ায় সেখানে মালপত্রের এতই চাহিদা ছিল যে দ্বিগুণ তিনগুণ দামে বোধিসত্ত্ব তার মাল বিক্রি করলেন এবং অনেক অর্থ উপার্জন করে নিলেন। আর বোধিসত্ত্ব আসার সময় তার যে গাড়িগুলো ভেঙে গিয়েছিল সেই গাড়িগুলো আগের বণিকের গাড়িগুলোর সঙ্গে বদল করে নিয়েছিলেন, এবং তার যে দামি মালগুলি সেগুলো তিনি উঠিয়ে নিয়ে এসেছিলেন। তার ফলে বোধিসত্ত্বের প্রচুর লাভ হলো, এবং লাভ করার পর তিনি পুনরায় দেশে ফিরে এলেন। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি না, সত্য এবং মিথ্যা নিজের বুদ্ধি দ্বারা যাচাই করা দরকার। পরের বুদ্ধিতে পরের কথা শুনে সম্পূর্ণ অন্ধের মতো বিশ্বাস করলে আমাদের নির্বোধ বণিকের মতোই আমাদেরও বিপদ নেমে আসতে পারে। তাই যে কোনো কাজ করার আগে নিজের বুদ্ধি দিয়ে যাচাই করা খুবই প্রয়োজন। এই কথাই বুদ্ধ দেব শুনিয়েছেন এই জাতকের গল্পের মধ্য দিয়ে। তো আবার একবার বলবো, গল্পটি যদি সম্পূর্ণ শুনে থাকেন এবং একটু যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য বেল আইকনটিও বাজিয়ে দিতে পারেন। ধন্যবাদ।